সুতপার চার ননদ তাকে খুব পছন্দ করে। বিয়ের পর থেকেই তারা তাদের বৌদিকে বিভিন্ন রকম দামি দামি উপহার দেয়। একদিন সুতপা যখন রান্নাঘরে রান্না করে তখন তার বড় ননদ কবিতা তার কাছে যায়। বৌদি, তুমি তাড়াতাড়ি বাইরে চলো, কারণ আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছি। তোমার দেখলে কিন্তু খুব পছন্দ হবে। আরে, এই তো কিছুদিন আগেই তোমরা চারজন মিলে আমাকে ডায়মন্ডের নেকলেস গিফট করলে, আবার এখন তুমি কি গিফট এনেছো? আমার আর কিছু লাগবে না, কারণ আমার কাছে তো সবই আছে। আরে, তোমাকে গিফট দেব না তো কাকে গিফট দেব? তুমি তাড়াতাড়ি চলো, পরে এসে রান্না করবে। চলো। এই বলে কবিতা সুতপাকে বাড়ির বাগানে নিয়ে যায়। সুতপা সেখানে গিয়ে দেখে একটা বড় BMW গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ সেই গাড়ির দাম প্রায় 1 কোটি টাকার থেকেও বেশি। বৌদি, তুমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলে না, যেখানে একটা বউ বড় দামি গাড়ি করে ঘুরতে যায়? তাই আমি তোমার জন্য ওরকমই একটা দামি গাড়ি উপহার হিসেবে নিয়ে এসেছি। এছাড়াও কিছুদিন পর তোমার 26 বছরের জন্মদিন আসছে, তাই এখন থেকেই তোমাকে উপহার দেওয়া শুরু করে দিলাম। আরে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই গাড়ির দাম তো অনেক। তোমাকে এত টাকা খরচা করতে কে বলেছে? না না, এত দামি উপহার তোমার কাছ থেকে আমি নিতে পারবো না কবিতা। আরে বাবা, আমার মা আর বাবা আমাদের 4 বোনের জন্য ছোটবেলা থেকে অনেক অনেক টাকা জমিয়ে রেখে গেছে, আর দাদাও তো অনেক টাকা ইনকাম করে। দাদা আমাদেরকে হাত খরচাও দেয়, তাই আমাদের কাছে টাকার তো কোনো অভাব নেই। সেই কারণে আমি তোমার জন্য এত দামি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার গাড়ির চাবি। কবিতা যখন সুতপার হাতে BMW গাড়ির চাবি দেয় তখন সুতপা ভীষণই খুশি হয়, কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি তার ননদ তাকে এরকম দামি উপহার দেবে। তাই পরের দিন থেকেই সুতপা সেই দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে। একদিন যখন সুতপা নিজের ঘরে শুয়ে থাকে তখন তার 4 ননদ বিভিন্ন রকমের দামি দামি গিফট নিয়ে সেখানে যায়। বৌদি, কালকে আমি শপিং করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে তোমার জন্য বিভিন্ন রকম বিদেশি স্কিন কেয়ার প্রোডাক্ট এনেছি। তুমি আমাদের জন্য সবসময় রান্না বান্না করো, তাই রান্নাঘরে থেকে থেকে তোমার স্কিনটা কেমন কালো হয়ে গেছে। তাই তুমি এই বিদেশি দামি ক্রিমগুলো ব্যবহার করবে, দেখবে তোমার স্কিন আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। এক একটা ক্রিমের দাম 50 লক্ষ টাকা করে। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কেন বেকার বেকার আমার পেছনে এত টাকা খরচা করছো বলো তো? আমি কিন্তু তোমাদের কিছুই দিতে পারি না, আর তোমরা 4 জন আমার কাছ থেকে কোনো গিফটও নাও না, শুধুমাত্র আমাকে নামি দামি উপহার দিচ্ছ। বৌদি, তোমার কাছ থেকে আমাদের কিছুই লাগবে না, আর যদি কোনোদিন কিছু দরকার হয় আমরা ঠিক তোমার কাছ থেকে চেয়ে নেব। তুমি আমাদের একমাত্র দাদার বউ, তাই আমরা চাই তোমার যেন কোনো কিছুরই অভাব না থাকে। 4 ননদের কাছ থেকে এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে সুতপার যেন মাটিতে পা পড়তে চায় না। সে সবসময় বাপের বাড়িতে গিয়ে এমনকি তার বান্ধবী মহলেও 4 ননদকে নিয়ে সবসময় অহংকার করে। একদিন সুতপার ছোট ননদ রচনা তার জন্য একটা দামি কোম্পানির ঘড়ি কিনে নিয়ে আসে। এভাবেই সুতপা প্রত্যেক দিন তার 4 ননদের কাছ থেকে কোনো না কোনো দামি উপহার পেয়ে থাকে, তাই তার ঘর এখন নামি দামি জিনিস দিয়ে ভরে ওঠে। একদিন সুতপা তার 4 ননদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। এই দেখো কবিতা, আমার বান্ধবী বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন করতে গেছে, কিন্তু তোমার দাদা তো আমাকে কোথাও নিয়ে যায়নি, তাই আমার কিছুই ভালো লাগছে না। সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য অনেক টাকা খরচা, বলো? হ্যাঁ, খরচা তো আছে। ঠিক আছে, আমরা 4 জনে মিলে দাদাকে বলবো যে তোমাকে বিদেশে ঘুরতে নিয়ে যেতে। তোমাদের দাদা এতটাই কাজে ব্যস্ত যে তোমাদের 4 বোনের কথা শুনতে ওর বয়েই গেছে, কারণ আমি অনেকবার বলেছি, কিন্তু ও তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না বলছে। এই বলে সুতপার খুবই মন খারাপ হয়ে যায়, যা দেখে তার 4 ননদেরও কিছুই ভালো লাগে না। কিছুক্ষণের মধ্যেই তারা 4 জনই খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কাটে। একদিন সুতপার 4 ননদ দাদা বৌদির জন্য সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার টিকিট কেটে নিয়ে আসে। বৌদি, আমরা 4 বোন মিলে তোমাদের ঘুরতে যাওয়ার টিকিট কেটে দিয়েছি, তাই তুমি এবার ব্যাগ গুছিয়ে নাও, কালকে তোমরা সুইজারল্যান্ডে ঘুরতে চলে যাবে। ও মা, তাই নাকি? আমি তো ভাবতেই পারছি না তোমরা আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেবে। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। এত খুশি হওয়ার কোনো দরকার নেই,
তোদেরকে এত পাকামি কি করতে বলেছে? আমি তোদেরকে ছেড়ে কোথাও ঘুরতে যাব না, তোরা তো ভালো করেই জানিস। আর তাছাড়া আমার অফিসে অনেক কাজ আছে, তাই আমি এখন সুইজারল্যান্ডে যেতেও পারবো না। তুই এমন করে কেন বলছিস রে দাদা? আমরা কি 5 বছরের ছোট বাচ্চা মেয়ে নাকি? তুই আমাদের জন্য নিজের বউকে নিয়ে হানিমুন করতে যাবি না, এটা কি হয় নাকি? আমাদের তো কোনো অসুবিধাই নেই, তুই যা না, বৌদিকে নিয়ে ঘুরে আয় দাদা। হ্যাঁ, সবাই ঠিক কথাই বলছে, আমরা চাই না যে বৌদির মন খারাপ হোক। এভাবে 4 বোন মিলে আকাশকে জোর করতে শুরু করলে আকাশ শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু তার একটাই শর্ত থাকে, সে তার 4 বোনকেও সুইজারল্যান্ডে ঘুরতে নিয়ে যেতে চায়। সুতোপারও সেই বিষয়ে কোনো অসুবিধা থাকে না। হ্যাঁ, ওরা 4 জন যদি আমাদের সঙ্গে ঘুরতে চায় তাহলে তো ভালোই হবে। আমি আমার 4 ননদকে নিয়ে বিদেশে ঘুরে বেড়াবো। সেদিনই আকাশ তার 4 বোনের জন্য সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট কেটে নেয়। কয়েকদিনের মধ্যেই তারা সবাই মিলে ফ্লাইটে করে সুইজারল্যান্ডে ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে তারা সবাই অনেক আনন্দ করে আর দামি দামি জিনিসপত্র কেনে। এমনকি সুতোপার 4 ননদ সেখানে যাওয়ার পরও সুতোপাকে দামি দামি জিনিসপত্র কিনে দেয়। এভাবে 2 সপ্তাহ ধরে তারা বিদেশে আনন্দ করার পর বাড়িতে ফিরে আসে। আচ্ছা দাদা, আমাদের তো বিদেশ ঘোরা হয়ে গেল, কিন্তু কিছুদিন পর তো বৌদির জন্মদিন। তাই বৌদির জন্মদিন উপলক্ষে আমরা 4 বোন মিলে ভেবেছি একটা বড় পার্টি রাখবো। তোদের যা ইচ্ছে তোরা তাই করতে পারিস। দেখো, আমার জন্মদিন উপলক্ষে আর কোনো পার্টির দরকার নেই, কারণ এমনিতেই বিদেশে গিয়ে তোমরা আমার পেছনে অনেক টাকা খরচা করেছো আর প্রত্যেকদিন তোমরা আমাকে লক্ষ লক্ষ টাকার উপহারও দাও। তাই এখন আর টাকা নষ্ট করতে হবে না, কারণ কিছুদিন পর তোমাদের যদি বিয়ে হয় তখন তো টাকা লাগবে, বলো? তুমি আমাদের বিয়ের খরচা নিয়ে একদম চিন্তা করো না বৌদি, কারণ 1 সপ্তাহ পর তোমার জন্মদিন আছে, ওটাই এখন আমাদের মেন প্রায়োরিটি। আমরা ঠিক করেছি বৌদির জন্য একটা বড় 5 স্টার রেস্টুরেন্ট বুক করব, সেখানেই বৌদির জন্মদিনের পার্টি হবে। সেই পার্টিতে শহরের বড় বড় গেস্ট থাকবে। সবার সামনে আমরা বৌদিকে 26 রকমের দামি দামি এক্সপেন্সিভ গিফট দেব। এই শুনে সুতোপার মন আনন্দে নেচে ওঠে, কারণ সে যে এতটা আনন্দ পাবে কোনোদিনও ভাবেনি। দেখতে দেখতে এভাবেই 2-1 দিন কাটে। এরই মধ্যে সুতোপার 4 ননদ বৌদিকে জন্মদিন উপলক্ষে শপিং করাতে নিয়ে যায়। বৌদি, এটা হলো গুচি স্টোর, তার পাশে ডিওরের স্টোর আছে। তোমার জন্মদিন উপলক্ষে তোমার যা যা দামি জুতা, জামা কাপড়, কসমেটিক্স পছন্দ হবে তুমি সবকিছু কিনে নিতে পারো। এখানে তো একটা জুতোর দাম 2 লক্ষ টাকা। আমি 2 লক্ষ টাকা দিয়ে জুতো কিনে পায়ে পরবো? হ্যাঁ পরবে, তাতে কি হয়েছে? তুমি সারাদিন বাড়িতে দৌড়ে বেড়াও, কাজ করো, তারপর চাকরির বদলে নিজে বাজার থেকে বাজার করে নিয়ে আসো, তাই তোমার জন্য তো দামি জুতো দরকার আছে। এই বলে 4 ননদ মিলে তাদের বৌদিকে লক্ষ লক্ষ টাকার দামি পারফিউম, জুতা, শাড়ি, গহনা, কসমেটিক্স ইত্যাদি কিনে দেয়। তারা তাদের বৌদিকে একটা বড় সেলিব্রিটি পার্লারেও নিয়ে যায়। ওই পার্লারে বড় বড় হিরোইনরা সবাই চুল কাটে এবং ফেসিয়াল করায়। আমি সবসময় রিল ভিডিওতে এসব পার্লারের অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এখানে এসে সেলিব্রিটিদের মতো ফেসিয়াল করাতে পারবো। সত্যি আমি ভাগ্য করে তোমাদের মতো ননদ পেয়েছি। এভাবেই 4 ননদ মিলে সুতোপাকে লক্ষ লক্ষ টাকা খরচা করে ফেসিয়াল করিয়ে দেয় আর চুলও কাটিয়ে দেয়। সুতোপাকে একেবারে হিরোইনের মতো দেখতে মনে হয়। এভাবে আরো 2-1 দিন কাটে। সুতোপার জন্মদিনের আর মাত্র 1 দিন বাকি থাকে। জন্মদিনের আগের দিন বিকালবেলা আকাশ কাজের সূত্রে একদিনের জন্য বাইরে চলে যায়। সুতোপা, আমাকে একটু কাজের জন্য বাইরে যেতে হবে, তাই আজকে রাত্রেবেলা আমি বাড়ি থাকতে পারবো না। বাড়ি ফিরতে ফিরতে আমার কালকে সকাল হয়ে যাবে। তুমি আমার 4 বোনের খেয়াল রেখো, কেমন? আর ওদেরকে কখনো একা ছাড়বে না, বুঝেছো? এই বলে আকাশ কাজের সূত্রে একদিনের জন্য বাইরে চলে যায়। দেখতে দেখতে রাত 12টা বেজে ওঠে। তখনই সুতোপার 4 ননদ একটা বড় দামি কেক নিয়ে এবং ভালো ভালো দামি দামি গিফট নিয়ে বৌদির ঘরে চলে যায়। সুতোপা অত সুন্দর কেক দেখে খুবই খুশি হয়। এভাবে সুতোপা তার 4 ননদের সঙ্গে রাত্রি 12টার সময় জন্মদিন পালন করে। বৌদি, কালকে তোমার জন্মদিন, তাই আমরা 4 জন মিলে তোমার কাছ থেকে উপহার চাই। এতদিন ধরে তোমার যা দরকার তোমাকে আমরা তাই উপহার হিসেবে দিয়েছি, তাই আজকে যদি আমরা তোমার কাছে কিছু চাই তুমি নিশ্চয়ই না করবে না, তাই তো?
তোমাদেরকে আমি না করব এটা হতেই পারে না। তোমাদের কি লাগবে বলো, আমি তোমাদেরকে তাই দেব। কারণ তোমরা এতদিন ধরে আমাকে অনেক এক্সপেন্সিভ উপহার দিয়েছো, তাই আমি তোমাদের 4 জনকে উপহার দেব না, এটা কখনো হয়? আমাদের বেশি কিছু লাগবে না। আসলে আজকে রাত্রিবেলা আমাদের একটা কলেজে ফ্রেন্ডের পার্টি আছে, সেখানে আমাদের 4 জনকে ইনভাইট করেছে। তাই তুমি যদি আমাদের পারমিশন দাও, আমরা শুধু 2 ঘন্টার জন্য পার্টি অ্যাটেন্ড করতে যাব, তারপর আবার বাড়ি চলে আসব। আমি জানি দাদা বলেছে আমাদেরকে কখনো যাতে একা ছাড়া না হয়, তাই প্লিজ বৌদি, তবু প্লিজ বৌদি, তুমি আমাদেরকে পারমিশন দাও। আমরা এই বিষয়ে দাদাকে কিছুই বলবো না। ননদের মুখে এরকম কথা শুনে সুতপা একটু চিন্তায় পড়ে, কিন্তু 4 ননদের প্রতি তার একটা কৃতজ্ঞতা বোধ আছে, কারণ সে ননদদের কাছ থেকে অনেক দামি দামি উপহার পায়। তাই সে তার 4 ননদকে পার্টি অ্যাটেন্ড করতে যাওয়ার জন্য পারমিশন দেয়। তখনই 4 বোন মিলে সেজে গুজে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সারা রাত সুতপার ঘুম আসতে চায় না, কারণ তার 4 ননদ এখনো বাড়িতে ফিরে আসে না। সে বারে বারে 4 ননদকে ফোন করলেও তাদের ফোন সুইচ অফ বলে। আমি এতবার ফোন করছি কিন্তু কেউ আমার ফোন ধরছে না কেন? আকাশ যদি একবার জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। এবার আমি কি করব? আজকে আমার জন্মদিন, আর ভোর 5টা বেজে গেল, কিন্তু এখনো ওরা বাড়ি ফিরে এলো না। আমার এবার তো খুব চিন্তা হচ্ছে। পরের দিন সকাল 10টার সময় আকাশ বাড়িতে ফিরে আসে। এমন সময় সুতপা কাঁদতে কাঁদতে আকাশকে সব ঘটনা বলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা যখন তোমাকে এত দামি দামি উপহার দিচ্ছে তখনই আমি ওদের চাল বুঝতে পেরেছিলাম, তাই আমি তোমাকে বলতাম কখন ওদের কাছ থেকে দামি দামি উপহার নেবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। ওইসব ওদের ভণ্ডামি, বুঝেছো? আসলে ওরা 4টে পাতাখরের প্রেমে পড়েছে, আর ওদের প্রেম আমরা মেনে নিইনি। তাই তুমি এই বাড়িতে বিয়ে করে আসার পর তোমাকে দামি দামি গিফট দিয়ে হাত করছিল যাতে ওরা পালিয়ে যেতে পারে। আর তাছাড়া বিয়ের আগে ওরা একবার পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু আমি আর মা ধরে ফেলেছিলাম, আর মা এখন ওয়ার্ল্ড টুরে গেছে, তাই ওরা সুযোগ পেয়ে কাণ্ড ঘটালো, বুঝেছো? আকাশের কথা শুনে সুতপার মাথায় হাত পড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুতপার 4 ননদ নেশাখোর ছেলেদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। 4 জনকে এরকম বিয়ের সাজি দেখে সুতপা এবং আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ে। তোমরা 4 জন আমাকে ঠকিয়ে একদম ঠিক করোনি। আমি ভাবতে পারছি না তোমরা আমাকে এভাবে মিথ্যা কথা বলতে পারলে। আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা বলতে হবে না, যা হবার তাই তো হয়ে গেছে। আমরা তো বিয়ে করে নিয়েছি, তবে হ্যাঁ, আমরা কিন্তু বিয়ের পরেও এই বাড়িতেই থাকবো। কারণ তুমি একা একা এত বড় বাড়ির সুখ ভোগ করবে নাকি? তোমাকে এতদিন ধরে আমরা 4 জন মিলে অনেক দামি দামি গিফট দিয়েছি, এবার সব তোমার কাছ থেকে উসুল করব। সেদিন থেকে 4 বিবাহিত ননদ তাদের স্বামীদের সঙ্গে বাপের বাড়িতেই পড়ে থাকে। অন্যদিকে সুতপাকেই তাদের সেবা করতে হয়। এভাবেই ননদের কাছ থেকে নেওয়া দামি দামি গিফট বৌদির উপর ভারী পড়ে যায়। বর্ণালী তার স্বামী বিপ্লব এবং শাশুড়ি মা পিয়ালি দেবীর সঙ্গে বাস করত। বর্ণালী লাল রঙের লেহেঙ্গা পরতে ভীষণ পছন্দ করত। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত সে সবসময় লাল রঙের লেহেঙ্গা পরত। বাড়িতে তাকে সবসময় লেহেঙ্গা পরতে দেখে তার পরিবার ভীষণ অবাক হতো। সে প্রত্যেকদিন লাল লেহেঙ্গা পরে একেবারে নতুন বউয়ের মতো সাজগোজ করত এবং আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা নিজেকে দেখতে থাকত। এমনই একদিন যখন সে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল, তখন সেখানে তার শাশুড়ি মা আসে। কি ব্যাপার বৌমা, তুমি আবার শুরু হয়ে গেলে? আচ্ছা, তোমার মাথার কোনো স্ক্রু ঢিলা আছে নাকি বলো তো? তুমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলে তখন তো মনে করতাম তুমি নতুন বউ বলে সবসময় এরকম লেহেঙ্গা পরে থাকো, কিন্তু তোমার বিয়ের তো 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি রোজ লাল লেহেঙ্গা পরে সংসেজে বসে থাকো কেন? লাল লেহেঙ্গা পরে সংসেজে নয় মা, নতুন বউ সেজে বলুন। আমার নতুন বউ সেজে থাকতে খুব ভালো লাগে, আর পোশাক আশাকের মধ্যে লাল লেহেঙ্গা আমার খুবই পছন্দের, তাই আমি রোজ লেহেঙ্গা পরেই থাকি। আমি এরকম লাল লেহেঙ্গা পরে বউ সেজে থাকলে আমার বর আমাকে খুব ভালোবাসে। এসব অদ্ভুত কথাবার্তা আমার সঙ্গে বলবে না। বাড়িতে আবার কেউ কখনো এরকম ভারী ভারী লেহেঙ্গা পরে থাকে নাকি? তোমাকে দেখেই তো আমার শ্বাসকষ্ট শুরু হয়। বাড়িতে আবার কে লেহেঙ্গা পরে বলো তো? বাইরের লোকজন যদি তোমাকে দেখে তাহলে কি ভাববে বলো তো? ভাববে তো আমি হয়তো কোনো পাগল ছাগল মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছি। মা, আপনি আমাকে বকছেন তো? আপনি কোনো কিছু না জেনেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন।
আসলে আমার এই লেহেঙ্গা পরার পেছনে একটা অনেক বড় কারণ আছে। আমি যখন লেহেঙ্গা পরে সাজগোজ করি তখন আমাকে দেখতে একদম আমার মায়ের মতো লাগে। আপনি তো জানেন আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, সেই জন্য আমি নিজেকে লেহেঙ্গা পরে সাজগোজ করে নিজের মধ্যে আমার মাকে খুঁজে পাই। বর্ণালীর কথা শুনে পিয়ালি দেবীর খুবই মায়া হয়। আহারে বৌমা, তোমার কথা শুনে আমার খুবই কষ্ট হলো। আমি তোমাকে আর কখনোই লেহেঙ্গা পরতে বারণ করব না। এরকম ব্যাপার আছে, তুমি আমাকে আগে বলবে তো। তোমার যা ইচ্ছে তুমি তাই পরবে, কেমন? তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। বুড়িকে ভালোই বোকা বানিয়েছি। এই বুড়িকে বোকা বানানো তো খুবই সহজ ব্যাপার। যাক, এবার আমার লেহেঙ্গা পরায় কোনো শাসন বারণ থাকবে না। এভাবেই সেদিনের পর থেকে পিয়ালি দেবী তার বৌমাকে লেহেঙ্গা পরতে কখনোই বারণ করতো না। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পিয়ালি দেবী তার বৌমার কাছে এসে বলে, বৌমা, আমার বন্ধু লতা আছে না, লতার মেয়ের টুকটুকির কদিন পরে বিয়ে। লতা আমাকে আর তোমাকে ওর বাড়িতে যেতে বলেছে। অনেকদিন যাওয়া হয় না তো, খুব রাগারাগি করছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তো সবসময় রেডি থাকি মা, আপনি আমাকে আবার রেডি হতে বলছেন? দেখুন আমি কি সুন্দর লেহেঙ্গা পরে একেবারে নতুন বউয়ের মতো রেডি হয়ে আছি। আমি লেহেঙ্গাটা পরে আপনার বন্ধুর বাড়িতে গেলে সবাই ভাববে বোধহয় আমারই বিয়ে। না বৌমা, এরকম লেহেঙ্গা পরে আজকে যেও না, কারণ কদিন পর তো বিয়েতে নেমন্তন্ন আছেই। সেদিন তো তুমি লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে যাবেই। তুমি যদি আজকেও লেহেঙ্গা পরে যাও তাহলে তো বিয়ের দিন তোমাকে আর ভালো লাগবে না। তুমি বরং এখন একটা সুন্দর মতো শাড়ি পরো। হ্যাঁ তাই তো, আপনি একদম ঠিক বলেছেন। দাঁড়ান, আমি এখনই শাড়ি পরে আসছি। কিছুক্ষণের মধ্যেই বর্ণালী তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা লতা দেবীর বাড়িতে এসে পৌঁছালে পিয়ালি দেবী তার বন্ধুর সঙ্গে গল্পে মেতে ওঠে। দুই বন্ধু যখন কথা বলতে ব্যস্ত ছিল তখন বর্ণালীর চোখ একটা সুন্দর লাল টুকটুকে লেহেঙ্গার উপর পড়ে। লেহেঙ্গাটা দেখে বর্ণালীর খুবই পছন্দ হয়। ওয়াও, কি সুন্দর লেহেঙ্গাটা! কাকিমা, এই লেহেঙ্গাটা কি আপনার মেয়ের? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বুঝেছো, এটা আমার মেয়ের বিয়ের লেহেঙ্গা। এই তো আজকেই ওর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। আসলে আমার মেয়ের অনেক বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে। এই লেহেঙ্গাটার দাম 70,000 টাকা। এত দামি সুন্দর লেহেঙ্গা পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। ওরে বাবা, 70,000 টাকা! লেহেঙ্গা আবার এত দামিও হতে পারে? বুঝলাম, এত দাম বলে লেহেঙ্গাটা দেখতে এত সুন্দর। এত সুন্দর লেহেঙ্গা পেলে তো যে কেউ খুশি হয়ে যাবে। সত্যি কাকিমা, আপনার মেয়ে কিন্তু ভীষণ লাকি। বর্ণালী লেহেঙ্গাটা নিয়ে ওলট পালট করে খুব ভালো করে দেখতে থাকে। লেহেঙ্গাটা দেখতে দেখতে সে লেহেঙ্গাটা পরেই ফেলে, কারণ লেহেঙ্গাটা এতই সুন্দর ছিল যে সে নিজেকে আটকে রাখতে পারেনি। বর্ণালীকে লেহেঙ্গাটা পরে নিতে দেখে লতা ও পিয়ালি দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। একই বৌমা, তুমি এটা কি করছো? তুমি লতার মেয়ের বিয়ের লেহেঙ্গাটা পরে নিলে কেন? খোলো তাড়াতাড়ি। এই মেয়ে, তুমি আমার মেয়ের বিয়ের লেহেঙ্গাটা পরে নিলে কেন? এখনো পর্যন্ত আমার মেয়ে লেহেঙ্গাটা পরলো না, আর তুমি ফট করে লেহেঙ্গাটা পরে নিলে? তোমার মধ্যে তো কোনো রকমের ম্যানার্স নেই দেখছি। লেহেঙ্গাটা দেখতে দেখতে তুমি লেহেঙ্গাটা নিজের গায়েই গলিয়ে নিলে। ক্ষমা করবেন কাকিমা, আসলে লেহেঙ্গাটা খুব সুন্দর তো, তাই আমার লেহেঙ্গাটা পরার খুব ইচ্ছা হচ্ছিল। আসলে আমিও এরকম একটা লেহেঙ্গা কিনবো। আমি বাড়িতে গিয়েই আমার বরকে এরকম লেহেঙ্গা কিনে দিতে বলবো। কিন্তু তার আগে লেহেঙ্গাটা পরে একবার ট্রায়াল করে দেখছিলাম যে এই লেহেঙ্গাটা পরে আমাকে মানাবে কিনা। সে তো তুমি লেহেঙ্গাটা কিনতে গিয়েও ট্রায়াল করে দেখতে পারো। আমার বাড়িটা কি তোমার শপিং মল বলে মনে হচ্ছে যে তুমি আমার বাড়িতে লেহেঙ্গাটা পরে ট্রায়াল করছো? তুমি এখনই লেহেঙ্গাটা খোলো, না হলে কিন্তু আমার মেয়ে যদি দেখে ও খুব রাগারাগি করবে বলে দিলাম। হ্যাঁ কাকিমা, আমি এখনই খুলে দেব, কিন্তু তার আগে আমাকে 2-3টে ফটো তুলতে দিন। ফটো তুলে নিয়েই আমি লেহেঙ্গাটা ঝটপট খুলে দেব। না, একদমই নয়, তুমি কোনো ফটো তুলবে না। তুমি ফটোটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সবাই তো লেহেঙ্গাটা দেখতে পেয়ে যাবে। তারপর বিয়ের দিন আমার মেয়ে এই লেহেঙ্গাটা পরলে সবাই ভাববে আমার মেয়ে তোমার লেহেঙ্গাটাই পরেছে। তুমি এখনই খোলো লেহেঙ্গাটা। বর্ণালীর এরকম আচরণে তার শাশুড়ি মাও তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। বর্ণালী তার শাশুড়ি মায়ের ভয়ে লেহেঙ্গাটা খুলে দেয় এবং পিয়ালি দেবী সেখানে আর এক মুহূর্ত না থেকে বর্ণালীকে নিয়ে বাড়িতে চলে আসে। বর্ণালী বাড়িতে এসেও ওই লেহেঙ্গাটার ব্যাপারে ভাবতে থাকে।
লেহেঙ্গাটা সত্যি খুবই সুন্দর ছিল, আমার ওই লেহেঙ্গাটা চাই। আমি ভালো করেই জানি 70,000 টাকার লেহেঙ্গা আমার বর আমাকে কোনোদিনও কিনে দিতে পারবে না, তাই যে করেই হোক ওই লেহেঙ্গাটা আমাকে চুরি করতেই হবে। ওই লেহেঙ্গাটা না পেলে আমি শান্তি পাবো না। বর্ণালী এভাবেই লতার মেয়ে টুকটুকির বিয়ের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে টুকটুকির বিয়ের দিন চলে আসে। পিয়ালি দেবী ও বর্ণালী দুজনেই খুব সুন্দরভাবে সেজে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। বর্ণালী বিয়ে বাড়িতে ঢুকেই সবার আগে টুকটুকির রুমে আসে। তখন টুকটুকি সেখানে ছিল না, তার লেহেঙ্গাটা বেডের উপর রাখা ছিল। এই দেখে বর্ণালী ভীষণ খুশি হয়। এই তো সেই লেহেঙ্গাটা, আমি এই লেহেঙ্গাটা এত সহজে হাতিয়ে নিতে পারবো আমি তো ভাবতেও পারিনি। এখন এখানে কেউ নেই আর বাইরেও সবাই ব্যস্ত, তাড়াতাড়ি এই লেহেঙ্গাটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। এই বলে বর্ণালী তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা একটা বড় ব্যাগের মধ্যে ভরে নেয় এবং লেহেঙ্গাটা নিয়ে তার বাড়িতে চলে আসে। সে লেহেঙ্গাটা তার ঘরের আলমারিতে রেখে দেয়, কেউ যাতে তার উপর কোনো রকম সন্দেহ না করে, তাই সে আবার বিয়ে বাড়িতে চলে আসে। ততক্ষণে টুকটুকি তার বিয়ের লেহেঙ্গাটা খুঁজে না পেয়ে কান্নাকাটি করা শুরু করে দেয়। মা, আমার বিয়ের লেহেঙ্গাটা কোথায় চলে গেল? আমি এবার কি পরে বিয়ে করব? কিছুক্ষণ পরেই তো বরযাত্রী চলে আসবে। আমি যদি লেহেঙ্গাটা না খুঁজে পাই তাহলে আমার বিয়ে কি করে হবে? আমি বারবার তোকে বলেছিলাম সব জিনিস ভালো করে গুছিয়ে রাখ, বিয়ে বাড়িতে হাজার রকমের লোকজন আছে, কার মনে কি আছে তুই কি করে বুঝবি? অত দামি লেহেঙ্গাটা যে দেখতো তারই তো পছন্দ হয়ে যেত, কেউ মনে হয় লেহেঙ্গাটা চুরি করে নিয়ে চলে গেছে। আমি তাহলে এখন কি পরে বিয়ে করব বলো? আমার খুব কান্না পাচ্ছে। আমার বিয়ের লেহেঙ্গাটা কে চুরি করলো? ওই দেখো মা, বরযাত্রীও চলে এসেছে। কিছুক্ষণ পরেই আমাকে মণ্ডপে যেতে হবে। আমার মনে হয় আমার বিয়েটাই ভেঙে যাবে। আমার কাছে তো আর অন্য কোনো লেহেঙ্গাও নেই। টুকটুকি, তুমি এত বেশি চিন্তা করো না। যে তোমার লেহেঙ্গাটা চুরি করেছে তার কখনোই ভালো হবে না। তুমি কান্নাকাটি বন্ধ করো। এক কাজ করো, তুমি আমার লেহেঙ্গাটা পরো, আমি আমার এই লেহেঙ্গাটা খুলে দিচ্ছি আর আমি অন্য কোনো একটা জামা পরে নিচ্ছি। তুমি একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হবে। না না, তা কি করে হয়? আমি তোমার লেহেঙ্গা পরবো? এখন এটা ছাড়া কোনো উপায় নেই রে মা। বর্ণালী যা বলছে তুই সেটাই কর। বর্ণালী, তোমাকে আমি সেদিন অনেক উল্টোপাল্টা কথা বলেছি আর আজকে তুমি আমার মেয়েকে সাহায্য করছো। সত্যি তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। না না কাকিমা, এমন বলবেন না। আসলে টুকটুকি তো আমার বোনের মতোই। চলো টুকটুকি, আমি লেহেঙ্গাটা খুলে দিচ্ছি, তুমি পরে নেবে। বর্ণালীর এরকম আচরণে সকলে খুবই খুশি হয়েছিল, তার উপর কেউ বিন্দুমাত্র সন্দেহ করেনি। সেদিনের পর থেকে বর্ণালী যখনই কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেত সে বিয়েবাড়ি থেকে লেহেঙ্গা চুরি করে নিয়ে পালাতো। এরকম ভাবে ধীরে ধীরে সব জায়গায় লেহেঙ্গা চুরির ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি বর্ণালী অনেক সময় নিমন্ত্রণ ছাড়াই বিয়েবাড়িতে ঢুকে লেহেঙ্গা চুরি করে নিত। এমনই একদিন বর্ণালী তার এক খুব কাছের বন্ধু লিপির বিয়েতে গিয়ে লেহেঙ্গা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর সে একটি নীল রঙের লেহেঙ্গা দেখতে পায়। এ বাবা, লিপি বিয়েতে লাল লেহেঙ্গা না কিনে ব্লু রঙের লেহেঙ্গা কিনেছে। ছি, কি বাজে চয়েস। এত দূর থেকে কষ্ট করে আমি এখানে এলাম লেহেঙ্গা চুরি করব বলে, শেষ পর্যন্ত ব্লু লেহেঙ্গা পেলাম। এত দূরে যখন চলে এসেছি তখন তো লেহেঙ্গাটা আমি নিয়েই যাব। লিপির বিয়ের কয়েকদিন কেটে যাবে, তারপর লেহেঙ্গাটা দোকানে নিয়ে গিয়ে নীল রঙের লেহেঙ্গার বদলে লাল লেহেঙ্গা নিয়ে নেব। এই ভেবে বর্ণালী তার বন্ধুর নীল রঙের লেহেঙ্গাটা চুরি করে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন পর সে লেহেঙ্গাটা নিয়ে একটা বড় লেহেঙ্গার দোকানে যায়। এই যে, আমি এই লেহেঙ্গাটা এক্সচেঞ্জ করতে চাই, আমি লাল রঙের লেহেঙ্গা নিতে চাই। এই লেহেঙ্গাটা তো আমাদের দোকানেরই লেহেঙ্গা, কিন্তু অনেকদিন পরে এসেছেন, এখন তো আর এক্সচেঞ্জ হবে না ম্যাডাম। ও, লিপি তাহলে এই দোকান থেকেই লেহেঙ্গাটা নিয়ে গিয়েছিল। যাক, আমার তো খুব সুবিধা হলো। লেহেঙ্গা এক্সচেঞ্জ হবে না মানে? এই দোকানেরই তো লেহেঙ্গা, হবে না বললে তো চলবে না। এই নীল রঙের লেহেঙ্গাটা একটুও ভালো নয়। আপনি তো বিলও আনেননি, ঠিক বললাম তো? হ্যাঁ মানে আমি না বিলটা হারিয়ে ফেলেছি। আপনি তো বুঝতেই পেরেছেন লেহেঙ্গাটা এখান থেকেই নেওয়া, তাহলে আপনি দয়া করে পাল্টে দিন না। ঠিক আছে, আপনি একটু বসুন, আপনাকে একটু ওয়েট করতে হবে, আমি একটা কল করে আসছি। এই বলে দোকানের মালিক সাইডে গিয়ে কাউকে একটা ফোন করে। বর্ণালী লাল রঙের লেহেঙ্গা পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বর্ণালীর বন্ধু লিপি চলে আসে। লিপিকে দেখে বর্ণালী খুব ঘাবড়ে যায়। ছি বর্ণালী, ছি, এরকম কাজ করতে তোর একটু লজ্জা করলো না? তুই তাহলে সেই লেহেঙ্গা চোর?
যে আজ পর্যন্ত আমাদের এলাকার সবার বিয়ের লেহেঙ্গা চুরি করেছিস? কি হলো, চুপ করে আছিস কেন বল? এই লেহেঙ্গার দোকানটা আমার বরের, এটা আমার বর প্রকাশ, এই দোকানের মালিক। আর এই লেহেঙ্গাটা আমার বর নিজের দোকান থেকেই আমাকে দিয়েছিল। হ্যাঁ, আর আমি লেহেঙ্গাটা দেখেই চিনতে পেরে গেছি যে লেহেঙ্গাটা লিপির বিয়েতে চুরি হয়েছিল। তাই আমি বসিয়ে রেখে লিপিকে ফোন করে ডাকলাম। লিপি, তুমি এখনো কিসের অপেক্ষা করছো? পুলিশকে ফোন করো। না না লিপি, এমন করিস না বোন, আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিনও কারোর লেহেঙ্গা চুরি করব না। আমি সবার লেহেঙ্গাগুলো ফিরিয়ে দেব। আমি এখনো পর্যন্ত কারোর লেহেঙ্গা পরিনি। আমি সবার লেহেঙ্গা যত্ন করে আলমারিতে তুলে রেখেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দে। বর্ণালীর কান্না দেখে লিপির খুব মায়া হয়, তাই সে বর্ণালীকে ক্ষমা করে দেয়। বর্ণালী সেদিন থেকে তার বাজে অভ্যাস পুরোপুরি ত্যাগ করে। সে যার যার বাড়ি থেকে লেহেঙ্গা চুরি করেছিল সবাইকে লেহেঙ্গা ফিরিয়ে দেয় এবং সেই সঙ্গে সকলের কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে বর্ণালীর লেহেঙ্গা পাগলামি অনেক পরিমাণে হ্রাস পায়। সে এখন সাধারণ জামা কাপড়ই পরে, আর লেহেঙ্গা পরার ইচ্ছে হলে সে টাকা জমিয়ে নিজে থেকেই লেহেঙ্গা কেনে। এভাবেই সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে।